যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছিলেন সেদিন বিমানবন্দর থেকে রাজপথ ভালোবাসায় ভরে গিয়েছিল চারপাশ। কত মানুষ ছুটে গিয়েছিল এক নজর দেখবে বলে স্বপ্ন আর সম্ভাবনার প্রতীককে বরণ করে নিতে। আর আজ ফিরে যাওয়ার মুহূর্তে নিরাপত্তা, না কোনো স্লোগান, না বীর, না উচ্ছ্বাস, এমনকি লাকেশটা পর্যন্ত বহন করার মতো মানুষ ছিল না তার পাশে। সময় বদলায়, দৃশ্য বদলে যায়, মানুষের ভালোবাসা বদলে যায়, প্রত্যাশা আর মূল্যায়নের হিসাবও বদলে যায়। সময়ের সাথে সাথে চুপিসারে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশ ছাড়লেন তখন আশেপাশে যারা আছেন কেউ ওনার দিকে ফিরেও তাকাচ্ছে না, হয়তো কেউ চিনি না ওনাকে। এক পলক যেন সম্পর্ক বদলে গেল। অথচ এই লোকটার বিদায়ে আমরাই অসুশিক্ত হবার কথা ছিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিলেন তখন চারিদিকে ছিল অস্থিরতা। অনির্বাচিত একটি সরকারের পক্ষে দেশ পরিচালনা করা যে কতটা কঠিন তা সামান্য জ্ঞান সম্পন্ন মানুষও বুঝবেন। বারবার রাস্তা ব্লক, সচিবালয় ঘেরাও আর মব জাস্টিসের মতো প্রতিকূলতা সামলে 558 দিন পর বাংলাদেশের ইতিহাসের প্রথম রক্তপাতহীন নির্বাচন উপহার দিয়ে তিনি সুস্থভাবে বিদায় নিলেন। এটি তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি, ক্ষমতা ও অদ্ভুত বাস্তবতা। যতক্ষণ চেয়ারে থাকে ততক্ষণ চারপাশে তেলতেলে হাসির অভাব হয় না, কিন্তু ক্ষমতা চলে গেলে চেনা মুখগুলো অচেনা হয়ে যায়। ডক্টর ইউনূস প্রমাণ করেছে যে মানুষ পদকে নয়, মানুষের সততা ও কাজকেই মানুষ মনে রাখে। তবে একটি বিষয়ে ডক্টর ইউনূস দুঃখিত হতে পারেন, কারণ 1.5 বছরে শুধু ওনার চামচা ও সমন্বয়ক ছাড়া আর কারণ মন জয় করতে পারলো না ডক্টর ইউনূস সাহেব। শেষে ওরাও এখন রাজনৈতিক ক্ষমতা ও চেহারা নিয়ে ব্যস্ত, কেউ ওনার খবর রাখছে না। এটাই নীতি, এটাই বাস্তবতা। আর ক্ষমতা বেশি দিন থাকে না, এটাই মানতে হবে। তাই কারোর সাথে খারাপ আচরণ করা উচিত নয়। বাংলাদেশের সুনাম কুড়াতে এসে সাঙ্গ পাঙ্গ হারিয়ে উল্টো দুর্নাম কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। এখান থেকে সবার শেখা উচিত। জানলে অবাক হবেন, ডক্টর ইউনূসকে 2 দিনের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছিল। এটা কি জানেন আপনারা? এই গৃহবন্দীটা অন্যান্য গৃহবন্দীর মতো না। ডক্টর ইউনূসকে একটি পক্ষ থেকে হার্ডলি বলা হয়েছিল, আপনি কোনো প্রেস ব্রিফিং ফেস করবেন না, সিদ্ধান্ত দেবেন না, এই কাজটা এককভাবে করবেন না, সব পক্ষ যেভাবে বলা হবে সেভাবেই করতে হবে। এইভাবেই তাকে কুক্ষিগত করে কোণঠাসা করে ফেলা হয়েছিল। অথচ কত কত কাজ করার কথা ছিল তার। ডক্টর ইউনূস বিদায় ভাষণ দিয়েছেন। বিদায় নেওয়ার সময় উনি দেশের রিজার্ভ রেখে গেছেন $33 বিলিয়ন, সাথে দেশবাসীর জন্য 6 মাসের মজুতকৃত খাদ্য রেখে গেছেন। অথচ ক্ষমতা গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র $19 বিলিয়ন। দেশটা দুর্ভোগ ঘাসের মতো নেতিয়ে পড়া বিধ্বস্ত ছিল। ইউনূস সরকার সেই বিধ্বস্ত দেশের রিজার্ভটাকে টেনে তুলতে চেয়েছেন। টানতে টানতে সে রিজার্ভ নিয়ে এসেছেন 33 বিলিয়নে। তিনি রিজার্ভ বাড়িয়েছেন $14 বিলিয়ন। সংখ্যাটা কত বিশাল, তাই না? এই বিশাল অঙ্কের রিজার্ভ কি বা দিয়েছে? মাত্র 1.5 বছরে এই রিজার্ভ আরো বাড়তে পারতেন, কিন্তু পারেনি, কারণ হাসিনা রেখে যাওয়া 21 বিলিয়ন টাকার ঋণও দিতে হয়েছে ইউনূস সরকারকে। এত বিশাল অঙ্কের ঋণ ইউনূস সরকার পরিশোধ করেছেন মাত্র 1.5 বছরেই। পাশাপাশি জনগণের ভালো করতে গিয়ে দ্রব্যমূল্যের দাম কমাতে গিয়ে শত শত কোটি টাকা থেকেই দিতে হয়েছে। হাসিনা আগে বাইরের দেশ থেকে ঋণ আনতো, আর তারপর এমপি ও মন্ত্রীরা রিজার্ভ নিয়ে নিজের পকেটে ঢুকে বিদেশে আলিশান বাড়ি করতো, গাড়ি, কিন্তু সেই ঋণের বোঝা অসহায়ের মতো টানতে হয়েছে এই ইউনূস সরকারকে। অথচ ইউনূস সরকার অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিতে চাননি। তাকে যখন ছাত্ররা ক্ষমতা নিতে কল দিয়েছিল তখন তিনি বলেছিলেন, না করেছিলেন, কিন্তু পরে যখন ছাত্ররা 1 বছরের কথা বলে অনুরোধ করেছিল ইউনূস সরকার রাজি হয়েছিলেন। কিন্তু তার শর্ত ছিল একটাই, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, জনগণ তার কথা শুনতে হবে। অথচ তাকে কাজ করার সুযোগ দেওয়া হয় না। জনগণ শত শত আন্দোলন করতে গিয়ে তার কথা শুনে নাই। ইউনূস সরকার চেয়েছিলেন দেশের সেনাবাহিনীর, রাজনৈতিক দল, আমলা, সচিবরা দেশটাকে সংস্কার করবে এবং ডক্টর ইউনূস জনপ্রিয়তা দিয়ে বাইরের দেশ থেকে বিনিয়োগ আজ আনবেন, বাইরের দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন। কিন্তু বাইরের দেশের সফরে গেলে দেখা যেত দেশে কোনো দল লেগে গেছে, আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি করছে, লোকজন মরছে, বাহিনীরাও নেতাদের প্রভাবে হার্ডলাইনে যেতে পারেনি। এইসব অস্বস্তি ছিল তার ভিড়ে। ইউনূস সরকার তার মন মতো কাজ করার সুযোগ পায়নি এবং তাকে দেওয়া হয়নি। নিজের দক্ষতাগুলোকে দেখাতে পারেন নাই। আজকে তিনি সবার সাথে ছবি তুলে বিদায় নিয়েছেন, বিদায় ভাষণ দিয়েছেন। তার চোখে মুখে ক্লান্তি ছিল, অভিযোগ ছিল, অনেক কিছু বলারও ছিল, কিন্তু আজকে কারো প্রতি কোনো অভিযোগ না করে নিজের ব্যর্থতাগুলো মাথা পেতে নিলেন, জনগণকে ধন্যবাদ দিলেন, তারপরও মন ভার করে সবার থেকে বিদায় নিলেন। তার বিরুদ্ধে হয়তো 1000টা অভিযোগ আছে, সমালোচনা
সমালোচনা আছে, কিন্তু বিদায় নেওয়ার সময় আমাদের আক্ষেপ করাও আছে। নিজেদের অসভ্যতামির কারণে একটা লোককে ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা এখন হয়তো তাকে তেমন কিছু মনে হচ্ছে না, হবেও না, কিন্তু কোনো একদিন কোনো সরকারের সমালোচনা করতে গিয়ে যখন ব্যাক স্পেস চেপে পোস্ট ডিলিট করতে হবে, তখন মনে পড়বে আমাদের একজন ডক্টর ইউনূস ছিলেন, যার আমলে আমরা মন ভরে সমালোচনা করতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সঠিকভাবে কাজ করতে না পারেন, সেই জন্য আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন। আওয়ামী লীগ এবং আওয়ামী প্রশাসন দায় কমপক্ষে 70% আর বিএনপির দায় মাত্র 20%। তবে বিএনপি সহযোগিতা থাকলে আওয়ামী লীগ অস্থিতিশীল করা তো দূরের কথা, নিজের বাঁচার জন্যই খুঁজে পেতেন না। এদিকে জানা গেছে কূটনৈতিক লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন শুদ্ধ বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের মেয়াদকালে প্রায় এক সপ্তাহ আগে ক্ষমতায় থাকা অবস্থায় তিনি পাসপোর্টটি জমা দেন। প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার আরও অনেকে ইতিমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে এখনো কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে বিএনপির কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী প্রধান উপদেষ্টা এবং এরপর কোথায় থাকবেন তিনি? ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠেছেন। এক সপ্তাহ সময় পর্যন্ত তিনি পাননি। সরকারের একটি সূত্র বলেছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন, তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার করার প্রয়োজন রয়েছে। সংস্কার সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। টানা 559 দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়াই যমুনায় ফিরে যান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন তিনি আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন বা পাশাপাশি নব অনুমোদিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তাও তদারকিতেও যুক্ত হতে পারেন। দেশের 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত 17 মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে। মঙ্গলবার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াকালে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে সুমন্ত রাখার আহ্বান জানান। ভাষণের শুরুতে ডক্টর ইউনূস 5 আগস্ট গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, সেদিন কি মুক্তির দিন ছিল। তত্ত্বের গ্রাস থেকে তরুণ বা ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে। দেশ মুক্ত হলেও সম্পূর্ণ অচল ছিল। 18 মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন শুরু করেছি মাইনাস থেকে। সুপ্রিয় দর্শক, আমরা কি ডক্টর ইউনূসকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি? আপনাদের কি মনে হয়? এই কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনাদের মতামত। ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।